আমরা মানুষকে আরোগ্য প্রদান করতে পারি, এটাকে নিরাময় শক্তি বলা হচ্ছে। কিন্তু সেটা কি আসলে? এত এত পদ্ধতি থাকতেও এটা কি আসলে? সৃষ্টির রহস্যের কোনো শেষ নাই। সৃষ্টিকর্তা তার অপার কৃপায় অনেক কিছু সৃষ্টি করেছেন, যেখানে মানুষ হয়তো খুবই অল্প কিছু জানার সুযোগ এই পর্যন্ত পেয়েছেন বা আবিষ্কৃত হয়েছে। তো কিছু কিছু অনেক আশ্চর্যজনক বিষয় রয়েছে। সেরকমই একটা বিষয় আজকে আমরা হয়তো জানতে চলেছি। তো এটা কিভাবে আরোগ্য করে, এটা কতটা ভূমিকা রাখে আমাদের আরোগ্যের ক্ষেত্রে। এবং যেহেতু একাডেমি অফ হোমিওপ্যাথি একটা হেলথ বেসড একটা ইনস্টিটিউট, যেখানে চিকিৎসা এটা মূল একটা আমাদের কম্পোনেন্ট, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করে একাডেমি অফ হোমিওপ্যাথি। পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে বুধবারের সেশনটিতে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার এমন কিছু মানবীয় গুণাবলী, এমন কিছু মানবীয় অভ্যাস, এমন কিছু দক্ষতা অর্জনের বিষয়ে উনি আলোকপাত করেন, যে বিষয়গুলো আমরা যদি ধীরে ধীরে আমাদের মধ্যে অর্জন করতে পারি বা আমরা যদি চর্চায় আনতে পারি, তাহলে সেটি আমাদের জীবনকেই পরিবর্তন করে দিবে। অ্যাজ এ ফিজিশিয়ান আমরাও মনে করি যে আজকের যে টপিকটি সেটা যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, আমরা যদি এটা প্রয়োগ করতে পারি যথাযথভাবে, তাহলে অবশ্যই আমাদের সফলতাটাকেও অনেক বেশি বৃহৎ আকারে মানে প্রচার প্রসার বা এটা মানে প্রতিষ্ঠিত হতে পারে। তো আমি আর সময় নিতে চাচ্ছি না, কারণ অনেক আলোচনা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আমি আজকের এই অনুষ্ঠানের কর্ণধার, আজকের অনুষ্ঠানের যিনি আলোচক, আমাদের সম্মানিত ডিরেক্টর এডুকেশন স্যার, আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি স্যার আমাদের আজকের সেশনটি শুরু করুন। ডক্টর গোপেশ চন্দ্র রয়। ধন্যবাদ ডাক্তার চিরঞ্জীব মন্ডল স্যার আপনাকে। আসলে আপনি অনেক কিছু বাড়িয়ে বলেছেন আমার কাছে মনে হয় যেটা, তারপরেও আমার মনে হয় যে যেহেতু আজকের সেশনটা অনেক বড়, আপনি যেটা বলেছেন সত্যই যে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমরা প্রত্যেকেই যারা উপস্থিত আছি এখানে সমবেত হয়েছি, আমরা আমাদের প্রত্যেকের প্রফেশন, যে যে প্রফেশনেরই আছি না কেন, আমরা সেই প্রফেশনটাকে আরো ভালো করতে চাই, আমরা ভালো থাকতে চাই। তো এই যে ভালো থাকতে চাই, ভালো থাকতে চাওয়ার জন্য আমাদের যে সেশন গুলো থাকে, সেই সেশনের মধ্যে আমাদের বুধবারের সেশনটা অতীব গুরুত্বপূর্ণ। এবং এই যে গুরুত্বপূর্ণ বিষয়টাই আসলে গত ক্লাসে আমার মনে হয় যারা আপনারা ছিলেন প্রত্যেকেই জানেন যে গত ক্লাসটা আপনারা কেউ কি বলতে পারবেন আমাদের চেয়ারম্যান স্যার নিয়েছিলেন। আসলে এখানে বিষয়টা হচ্ছে এই, যেটা ধারাবাহিকতা রয়েছে, এবং আমার দৃঢ় বিশ্বাস আপনার প্রত্যেকেই গত ক্লাসে ছিলেন। তো সেখানে আজকের যে মূল আলোচ্য বিষয় আমাদের রেইকি, এই রেইকিটা হচ্ছে বিশ্বের অসীম শক্তির সাথে সমন্বয় গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে মুক্তির বিকল্প চিকিৎসা পদ্ধতি হচ্ছে এই রেইকিটা। একটা জাপানি পদ্ধতি। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতি নিয়ে আমাদের গত সেশনে আমাদের শ্রদ্ধেয় স্যার আলোচনা করেছিলেন। আপনারা কি বলতে পারবেন কেউ গত সেশনটা আমাদের কি নিয়ে আলোচনা হয়েছিল? একটু যদি কেউ একজন বলতেন। আমার মনে হয় আপনারা প্রত্যেকেই তো উপস্থিত ছিলেন এখানে, যারা উপস্থিত ছিলেন তাদের থেকে একজন একটু বলুন যে আমাদের গত সেশনটা আমাদের চেয়ারম্যান স্যার কি নিয়ে আলোচনা করেছিলেন, কারণ এগুলো একটার সাথে একটা গুরুত্ব তো রয়েছে, সম্পর্ক তো। স্পর্শ, হ্যাঁ, স্পর্শ, টাচ। এখানে কিন্তু স্যার বেশ কিছু জিনিস বলেছিলেন, যদি কেউ একটু আরেকটু বলতেন বাড়িয়ে। আপনার কথাটা সম্পূর্ণরূপে ঠিক আছে, টাচ, স্পর্শ, কিন্তু স্যার আরো কিছু কথা বলেছিলেন রেইকি নিয়ে, বা গত সেশনে স্যার যে কথাগুলো বলেছিলেন সেই কথা যদি কারো কাছে কিছু মনে থাকে আপনি একটু বলতে পারেন। রেইকি সম্পর্কে কিন্তু স্যার বলেছিলেন, গত ক্লাসে তিনি আলোচনা করেছিলেন, এবং আপনারা যারা আজকে উপস্থিত আছেন আপনাদের অনেকের হয়তোবা এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে পারে। যদি অভিজ্ঞতা থাকে আপনারা শেয়ার করতে পারেন, তারপর আমি আমার মূল আলোচনা শুরু করব। তবে শুরুর আগে আমি জানতে চাই যে এখানে যারা উপস্থিত আছেন আমাদের মধ্য থেকে রেইকি চিকিৎসা বা রেইকি ব্যবস্থাপনা নিয়ে আর কে কেমন জানেন, আপনি যদি একটু হ্যান্ড রেইজ করেন
তাহলে আমার জন্য সুবিধা হবে আপনাদের মধ্য থেকে যারা যারা এই রেকি সম্পর্কে একটু জানেন যদি হ্যান্ড রেজটা করতেন রেকি সম্পর্কে। বা গত ক্লাসে আমাদের চেয়ারম্যান স্যার আলোচনা করেছিলেন, তো সেই সম্পর্কে যদি কারো কোনো কিছু মনে থাকে যে এই বিষয়টা, তাও বলতে পারেন। ঠিক আছে, আমি আপনাদেরকে বিব্রত করব না। আসলে গত সেশনটা খুবই একটা গুরুত্বপূর্ণ সেশন ছিল, টাচ স্পর্শ। এখানে স্যার মূলত আলোচনা করেছিলেন স্পর্শে রোগাক্রান্ত, স্পর্শে প্রশান্তি লাভ, স্পর্শে রোগ নিরাময়। তো এই যে স্পর্শে রোগাক্রান্ত, বর্তমান সময়ে যে সমাজ ব্যবস্থা চলছে আপনার প্রত্যেকেই জানেন, করোনার প্যান্ডামিক। এই প্যান্ডামিক সময় আমরা একে অপর থেকে দূরে ছিলাম, আমরা মনে করছিলাম যদি একজনের আরেকজনের স্পর্শ করে তাহলে আমরা অসুস্থ হয়ে যাব। ঠিক তাই নয় কি? আমরা কিন্তু আগের মতন, আগের দিন একজন মানুষ দেখা যাচ্ছে একজন খুব অসুস্থ হয়ে রয়েছে, আমরা বর্তমান সময় মনে করি এই ব্যক্তিটাকে যদি আমরা স্পর্শ করি আমি অসুস্থ হয়ে পড়বো, দেখা যাচ্ছে তার সোরাইসিস হয়েছে, অনেক ডিজিজ হয়েছে, কিন্তু তার তো সেবার প্রয়োজন। এই যে সেবা, এই বিষয়গুলো দেখা যাচ্ছে একজন সেবিকা যিনি, বিশেষ করে অন্যদিকে যদি আমরা নাই বা যাই, আমাদের মায়ের কথা মনে করুন, প্রত্যেকের মায়ের কথা মনে করুন। মা নিয়ে কিন্তু আমাদের একটা সেশন নিয়েছিলেন আমাদের চেয়ারম্যান স্যার। তো এই বিষয়গুলো কিন্তু আজকে একটু রিভিউ হবে, বেশ কিছু বিষয়, কারণ স্যারের অনেক অনেক মণিমুক্তা তিনি ছড়িয়ে দিয়েছেন আমাদের ভিতরে, কিন্তু আমরা আমার কথা কি রিপিট হচ্ছে? আপনারা কাইন্ডলি একজন কেউ বলবেন, আমার কথাটা একজন মেসেজ করলো রিপিট হচ্ছে, সেই জন্য। রূপেশ, আমি তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, কোনো একো হচ্ছে না অথবা রিপিট হচ্ছে না। ঠিক আছে ম্যাডাম, যার রিপিট হচ্ছে কাইন্ডলি আপনি একবার লিভ নিয়ে আবার পুনরায় জয়েন করুন, তাহলে এই সমস্যাটা হবে না। তো দেখা যাচ্ছে এই সেশনে আমি চেষ্টা করব যে আমাদের চেয়ারম্যান স্যার যে মণিমুক্তা গুলো আমাদের একাডেমির যে বুধবারের সেশন পিএইচডি ক্লাসে তিনি দিয়েছেন, সেগুলো আপনাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্য বা স্মরণ করানোর জন্য। তো দেখা যাচ্ছে মা তো আমরা অসুস্থ হই, আমাদের যাই হোক না কেন, হতে পারে আপনি মারাত্মক সংক্রমণ হলো, আপনার টিবি ধরা পড়লো বা অন্য কোনো রোগ হতেই পারে, তো তিনি কিন্তু সেবা শুশ্রূষা করেন। এই যে তার যে সেবা শুশ্রূষা তিনি করেন, তিনি কি অসুস্থতার চিন্তা করেন? করেন না তো। এই যে অসুস্থতার চিন্তা করেন না, তিনি অসুস্থ হন, কিন্তু সেই অসুস্থতাটা কিন্তু সীমিত। অধিকাংশ মায়েরা অসুস্থতা হয় সন্তান এবং তার পরিবারের কষ্টের কারণে, রোগের কারণে কিন্তু খুব কম হয়। আপনি দেখেন যে কেউ অসুস্থ হলে পরিবার তাকে সুস্থতা দেয় তার সেবা যত্নের মাধ্যমে। তো এই বিষয়টা কিন্তু স্পর্শ, অর্থাৎ স্পর্শে আমরা মনে করি রোগাক্রান্ত হবে, আমরা ভয় পাই। তো এই যে স্পর্শে আমরা ভয় পাচ্ছি, সেই ভয় থেকে আমরা কি করলাম, আমরা সেটা থেকে জানতে পারলাম স্পর্শের মাধ্যমে প্রশান্তি। দেখেন আপনার মা, আমাদের প্রিয়জন বা একটা ছোট বাচ্চা, স্যার যেটা গত সেশনে দেখিয়েছিলেন যে স্পর্শ তারা করলে একটা সুখানুভূতি হয়, সেটারই কিন্তু একটা আপডেট ভার্সন। বর্তমানে আমরা এটা কি বলবো, কিন্তু আসলে কি এটা আপডেট? যদিও বা আমরা বলবো আপডেট, আমাদের কাছে জানি না বা এটা না জানার কারণে হতে পারে, কিন্তু এটা বহু আগের থেকে এটা প্রচলিত এই চিকিৎসা পদ্ধতি আমাদের ভারতীয় উপমহাদেশে, এটা বহু বছর ধরে চলছে। আপনারা যদি চিন্তা করেন যে পীর, তারপরে সুফি সাধক বা সনাতন ধর্মে এরকম অনেক যারা ঋষি স্থানীয় বিভিন্ন মানুষ ছিলেন, যাদেরকে আমরা মহামানব বলে থাকি, বা তাদের ঐশ্বরিক ক্ষমতা যাদের ছিল, যেমন বামা খেপা সহ বিভিন্ন রকম যারা ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন, যাদের অনেকে ভালোবাসতো, বা তারা কি করেছেন, একজন অসুস্থ হয়েছে তাকে স্পর্শ করেছে,
তাকে ধাক্কা দিয়েছে, সে সুস্থ হয়ে গেছে। এরকম আমাদের কিন্তু প্রচলিত গ্রাম বাংলা আপনার এরকম অনেক কথা শুনতে পান। তো এই যে বিষয়গুলো আছে, তো এই বিষয়টাই কিন্তু রেকিতে মূলত কি হয়, এটা বৈজ্ঞানিক ভাবে একটা বিষয়টাকে আমাদের সামনে প্রস্ফুটিত করেছে। কিন্তু এটা কিন্তু আমাদের প্রত্যেক ধর্মাবলম্বীরা যারা আছে, আমরা প্রত্যেকের ধর্মে এই চিকিৎসার কিন্তু একটা ধারণা পাওয়া যায়। দেখেন, রেকি এই যে মহাজাগতিক শক্তি, এটাকে বলা হচ্ছে লাইফ ফোর্স বা এনার্জি ফোর্স। তারপরে অনেক জায়গায় এটাকে বলা হচ্ছে সঞ্জীবনী শক্তি বা প্রাণের সাথে অনেকটা মেলে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই বিভিন্ন ভাবে শুনেছি। এখন এটা কিন্তু একটা স্বয়ংপূর্ণ, মানে নিজেদের কাছে এই চিকিৎসা পদ্ধতি একটা স্বয়ংপূর্ণ চিকিৎসা পদ্ধতি। এটা যদি আপনারা দেখেন সনাতন ধর্মে মুনি ঋষিরা বহু আগের থেকেই আপনার চক্র মেডিটেশন বা চক্র ধ্যান করতো, বা হঠযোগ ছিল, সেখানে আপনার সাধন প্রণালী ছিল, সেটা একটা গুরু দীক্ষার মাধ্যমে হতো। তো সেই যে বিষয়টা থাকে, সেটা একটা আধুনিক রূপ, একটা বৈজ্ঞানিক রূপ। আমি ধর্মীয় দিকে যাচ্ছি না, প্রত্যেকটা ধর্মেই কিন্তু এটা চলে আসছিল। যেমন আপনার যদি চিন্তা করেন ইসলামিক আপনার ইসলাম ধর্মে এই মুসলিম দেশে, অর্থাৎ আপনার মুসলিম দেশে এই চিকিৎসা পদ্ধতিটা নূরে ইলাহি নামে পরিচিত। আবার আপনি যদি দেখেন আমেরিকা, এটা ইউনিভার্সাল লাইফ এনার্জি, লাইফ ফোর্স এনার্জি নামেও পরিচিত। আবার আপনি যদি দেখেন এটা অনেক জায়গায় কিন্তু কসমিক এনার্জি নামে পরিচিত। চীনে এটা চি শক্তি নামে পরিচিত। রাশিয়ায় এটাকে বায়ো প্লাজমিক এনার্জি হিসাবে পরিচিত। মূল বিষয়টা কিন্তু সেম। এবং এই যে বিষয়টা রয়েছে অর্থাৎ রেকি, এটা জাপানি যে চিকিৎসা পদ্ধতি, ডক্টর মিকাও ইউশি তিনি এটা আবিষ্কারক। এই পদ্ধতিতে অনেক সিম্বল গুলো ব্যবহার করা হয়, অনেকটা সাইন্টিফিক ভাবে দেখানো হয়েছে। কিন্তু এটা সারা পৃথিবীতে, এটা কিন্তু জাপানে সীমাবদ্ধ ছিল, কিন্তু এটা সারা পৃথিবীতে প্রচার করলো কে? লাওসে। তিনি বলেছেন যে তুমি যদি তোমার দেহকে আরোগ্যের পথে নিয়ে যেতে চাও, তাহলে প্রথমে তোমার দেহের অভ্যন্তরে নিহিত মনকে সুস্থ করে তোলো। এই যে মন, এটা হোমিওপ্যাথির সাথে খুবই খুবই সম্পর্কযুক্ত। এবং আমাদের হোমিওপ্যাথির মূল সংবিধান হচ্ছে অর্গানন। এই অর্গাননের অ্যাফ্রিজম যদি আপনি ধরেন আপনার 88 এবং 89 নাম্বার, অর্থাৎ আপনার 291টা সূত্রের একদম শেষের আপনার 288 এবং 289 নাম্বার সূত্রে আমাদের হ্যানিম্যানসের ম্যাসমেরিজমের কথা উল্লেখ করেছেন। এখন ম্যাসমেরিজমের যে বিষয়টা বলা হচ্ছে, সেই বিষয়টা কিন্তু রেকি। অর্থাৎ ম্যাসমেরিজমের ওই কথাটার সাথে 3টা চিকিৎসা পদ্ধতি আপনার খুব সাথে সম্পর্কযুক্ত, যেমন হিপনোটিজম, ঠিক আছে, হিপনোটিজম, ম্যাসমেরিজম, রেকি, এই কথাগুলো কিন্তু একই রকম, এর মূল বিষয়টা কিন্তু এক। তো এখন আমাদেরকে এই জায়গাটা বুঝতে হবে। এখন রে মিনস ইউনিভার্সাল, এখানে তো 2টা শব্দ, রে কি, ঠিক আছে। তো রে মিনস আছে ইউনিভার্সাল, স্পিরিচুয়াল, তারপরে গডলি, গডস উইজডম অর হায়ার পাওয়ার বলতে পারি আমরা, অনেকে কসমিক বলতে পারি। তো এই বিষয়টা আমরা বলতে পারি। আবার দেখেন কি মিনস এনার্জি, ভাইটাল ফোর্স, লাইফ ফোর্স, প্রাণা, ঊর্জা। অর্থাৎ আমাদের সনাতন ধর্মে এটা প্রাণ শক্তি বা এটা সম্পর্কিত শ্রীমদ্ ভগবদ গীতাতে কিন্তু অনেকগুলো শ্লোক আছে, একটা অধ্যায় স্পেসিফিক ভাবে আছে প্রাণ বায়ু বা প্রাণ এই সম্পর্কে, আপনার 6ষ্ঠ অধ্যায়, যেটাকে বলা হচ্ছে ধ্যান যোগ। তো এই বিষয়টা কিন্তু আপনার আধ্যাত্মিক ভাবে যেমন সম্পর্ক, এখন এটাকে সায়েন্টিফিক ভাবে কিন্তু আজকের আলোচনাটা হবে আধ্যাত্মিকতার সাথে কিন্তু বৈজ্ঞানিক। তাহলে আমরা বৈজ্ঞানিক ভাবে যদি চিন্তা করি, তাহলে আমাদের হ্যানিম্যান স্যার যেটা বলেছেন সেটা হচ্ছে 288 এবং 289 নাম্বার অ্যাফ্রিজমে তিনি এই কথাটারই কি করেছেন, বলেছেন। তিনি বলেছেন সারাংশ, সারমর্ম। এটাকে আমাদের এখন করতে হচ্ছে ভাব সম্প্রসারণ। তো এই বিষয়টাই আজকের সেশন যদি আপনার থাকেন, বিগত সেশন অর্থাৎ গত সেশন আমাদের চেয়ারম্যান স্যার যে পর্যন্ত রেখেছিলেন, তার থেকে আমি আরেকটু গভীরভাবে আলোচনার চেষ্টা করব। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি আমার সাথে থাকেন, আপনারা
সম্পূর্ণ সেশনটা যদি থাকেন, অনেক বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা অনেকটা চেষ্টা করলে আপনারা অন্তত নিজের চিকিৎসার জন্য আপনারা সচেষ্ট হতে পারবেন এবং আপনারা নিজেরাও ভালো থাকবেন। তো এখানে গত সেশনে স্যার বলেছিল রেকির যে ভালো দিকগুলো আছে, রেকি কি করে এই বিষয় নিয়ে স্যার একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলেন। তো দেখেন, এখন রেকি মূলত কি একটা শক্তি। এখন এই শক্তিটা কি সার্বজনীন জীবনী শক্তি, যেটাকে ইউনিভার্সাল লাইফ এনার্জি আমরা বলতে পারি। এখন এটি একটি প্রাচীন শক্তি ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, মানে আপনার আমরা যে যে ধর্মের থাকি না কেন, আপনি যদি চিন্তা করেন শক্তি মানে মূল কিন্তু এনার্জি, এনার্জি ছাড়া পৃথিবীতে কিছু নাই। শক্তিকে সৃষ্টি করা যায় না, একে ধ্বংস করা যায় না, একে এক স্থান থেকে অন্য স্থানে রূপান্তর করা যায় মাত্র, এই সেই শক্তি। ঠিক আছে, এখন এই শক্তিটা কি করা হচ্ছে, একজন চিকিৎসক, আপনার যদি ছবিটা দেখেন, এই ছবি দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন, আমার দৃঢ় বিশ্বাস। তারপরে আমি একটু ইন্ডিকেট করে দিই, দেখেন এখানে একটু হাতটার দিকে লক্ষ্য করেন, এখানে দুটো এনার্জি ফোর্স রয়েছে। তো এখানে কি হচ্ছে, চিকিৎসক তার হাতের মাধ্যমে তার যে শক্তি রয়েছে তাকে স্পর্শ করতে পারে বা একটু দূর থেকে শক্তি প্রেরণের মাধ্যমে শরীরের হতে পারে, সেটা মানসিক হতে পারে, অথবা তার আধ্যাত্মিক অর্থাৎ স্পিরিচুয়াল যে আরোগ্য, অর্থাৎ আমরা দীক্ষা গ্রহণ প্রত্যেক ধর্মেই থাকে যে ইসলাম ধর্মে মুরিদ হয়, তো এটার বিষয়টা কি থাকে যে আমরা কোনোটার বিষয়ে ভালোভাবে শিখতে চাই, আমরা অল্প জানি, আমরা ভালোভাবে শিখতে চাই, সেই জন্য কিন্তু আধ্যাত্মিক যে সুস্থতা, মানসিক যে সুস্থতা, এটার জন্য কিন্তু শক্তির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এই ভূমিকাটা আরো সুন্দরভাবে বৈজ্ঞানিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে রেকির মাধ্যমে। এখন এখানে আমাদের ডক্টর মিকাও ইউশি, মানে এই রেকির যিনি জনক বা যিনি এটা প্রচারক বা যিনি এটা উদ্ভাবক, যে জাপানি যার মাধ্যমে এতটা হয়েছে, সেখানে যে কথাটা তিনি বলেছেন, রেকি হলো সেই আলো যা কখনো নেবে না। খুব সুন্দর একটা কথা, কিন্তু এমন আলো যে আলোটা কখনো নেবে না, শুধু আমাদের চেতনায় জ্বালাতে হয়। এই কথাটা আমার কথা নয়, এটা রেকির প্রতিষ্ঠাতা ডক্টর মিকাও ইসুই। তো এখন তিনি এই যে রেকি যদি আমরা চিন্তা করি, এটা তার দ্বারা আবিষ্কৃত হয়, তিনি কি করেন তার সম্পর্কে বিস্তারিত জানালে দেখা যাচ্ছে পুরো সেশনটাই লেগে যাবে। তো দেখা যাচ্ছে প্রথম জীবনে যেহেতু জাপানে বৌদ্ধ ধর্মাবলম্বী বেশি, কোনো কোনো যা কথিত আছে তিনি বৌদ্ধ ধর্মে ছিলেন, পরবর্তীতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং তিনি অনেকে খ্রিস্টান ধর্ম গ্রহণে যখন উৎসাহিত করে, তখন একদিন এক তাকে বলে যে আপনি যে এটা প্রচার করছেন, আপনার কি এটার উপরে বিশ্বাস আছে? তখন সে বলল হ্যাঁ আছে। তো তখন তাকে বলা হয় যে যীশু খ্রিস্ট যেভাবে একজনকে স্পর্শ করে সুস্থ করতে পারেন, আপনি কি পারেন? তো আপনি যদি নিজে ওটা না পারেন, তাহলে আপনার কাছে যদি সেটার বিশ্বাস যদি নিজের কাছে না হয়, তাহলে আপনি কেন এটা আরেকজনকে বলছেন, এটা গ্রহণ করার কথা বলছেন? এই যে ছোট ছোট কথাটা, এই কথাটা তার ভিতরে দাগ কাটে এবং এই দাগ কাটার কারণে তিনি দেখেন যে হ্যাঁ তাই তো, যে স্পর্শ করে তো আমি যে বিষয়টা বলছি এখানে তো স্পর্শ করে একজন সুস্থ করছে, তাহলে স্পর্শ করে তো এই বিষয়টা তো সত্য, তাহলে সত্য বিষয়টা মানুষ চাইলে আরেকজন মানুষকে সুস্থ করতে পারে, কিন্তু এটা কিভাবে, এই কিভাবে উত্তরটা খুঁজতে যেয়ে তিনি দেখলেন বিভিন্ন জায়গা গেলেন। কোথাও বলা আছে তিব্বতের লামা সম্প্রদায় যেখানে ছিল বৌদ্ধ ভিক্ষুকরা ছিলেন, বিভিন্ন জায়গায় তিনি ঘোরাঘুরি করলেন এবং সর্বশেষ তিনি দেখলেন যে সব জায়গায় একটাই কথা হচ্ছে নো দাই সেলফ, মানে নিজেকে জানো, নিজের মধ্যে একটা বিষয় যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে যা দেহ ভাণ্ডে আছে, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে আমরা যেটা খুঁজতে চলেছি সেটা আমাদের শরীরের ভিতরেই আছে। তো দেখা যাচ্ছে তিনি এটা বুঝতে পারলেন এবং তিনি মনে করলেন যে না, তাহলে আমি একাগ্রভাবে ধ্যান করবো এবং তিনি হিমালয়ের 21 দিন ধ্যান এবং উপবাস থেকে তিনি কি করেন, একটা সিম্বলিক আকার তিনি উপলব্ধি করেন, দেখেন এবং তিনি যখন ধ্যান সম্পূর্ণ করে যখন বের হয়ে আসেন, এটা অনেকে বলে 100 বছর লাগবে, অনেক দিন লাগবে, কিন্তু তিনি দেখিয়েছেন মাত্র 21 দিন যদি কোনো ব্যক্তি
একাগ্র চিত্তে যদি কোনো একটা বিষয়, যেটা আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার অ্যাটমিক হ্যাবিটে আলোচনা করেছিলেন, ওটাও আমি আলোচনা করব। তো দেখা যাচ্ছে ওই বিষয়টাই, অর্থাৎ 21 দিনের কথা এই জন্য বলা হয়। বিভিন্ন জায়গা দেখবেন, বিভিন্ন ধর্মীয় জায়গায় অনেক জায়গা বর্ণনা করা আছে, বিভিন্ন মন্ত্র জপের কথা বলা আছে, কোনো কোনো জায়গা 21-এর কথা বলা হয়। এই 21-এর কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এই জন্য দেখা যাচ্ছে তিনি এই 21 দিন ধ্যান করেন এবং তিনি কিছু সিম্বল দেখতে পান। পরবর্তীতে সেই সিম্বল এর মাধ্যমে তিনি বিভিন্ন রোগাক্রান্ত মানুষকে সুস্থ করেন এবং পরবর্তীতে তিনি এই যে চিকিৎসা রেইকির প্রকারভেদ 3 প্রকার মূলত পাওয়া যায়। একটা হচ্ছে ইসুই রেইকি, এটা তো মূলত ঐতিহ্যবাহী তার যে পদ্ধতি সেটাই। পরবর্তীতে এটাকে আরেকটু বিস্তৃত করা হয়, যেটাকে করুণা রেইকি বলা হয়, যেটা করুণা ভিত্তিক মানসিক নিরাময়ের ক্ষেত্রে কার্যকর। এরপর আছে টিবেটান রেইকি বা তিব্বতীয়, বিভিন্ন এর সাথে মন্ত্র আছে, প্রতীকের সংমিশ্রণ আছে। তো তারপরে ধরেন রেইকি কিভাবে কাজ করে, দেখেন আমাদের শরীরে শক্তি রয়েছে, এনার্জি রয়েছে। এই এনার্জিকে সক্রিয়করণের 7টি বা আমাদের শরীরে 7টা প্রধান চক্র রয়েছে। এই চক্র প্রবাহকে যদি আমরা শক্তি করতে মানে জাগ্রত করতে পারি, বা এটা যদি শক্তি প্রবাহে যদি কোনো জায়গা কোনো প্রকার ত্রুটি হয়, তাহলে সেই ত্রুটিটাকে যদি আমরা দূর করতে পারি, তাহলে সেই মানুষটি আরোগ্য লাভ করে। তো রেইকির স্বাস্থ্য উপকারিতা দেখা যাচ্ছে ব্যথা বা আমাদের যে বিভিন্ন প্রকার যে ব্যথা হয় না, মাইগ্রেন হতে পারে, আর্থ্রাইটিস হতে পারে, তো এর উপরে কিন্তু রেইকির প্রভাব রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে রেইকির প্রভাব দেখা যায়। মানুষের যে রক্তচাপ নিয়ন্ত্রণে রেইকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারপরে স্ট্রেস, এনজাইটি কমায়, ঘুমের উন্নতি হয়। যারা ঘুম হচ্ছে ইনসোমিয়ার পেশেন্ট, তারা যদি রেইকি অনুশীলন করে তাহলে তাদের একটা উন্নতি হয়। তারপরে বিষণ্ণতা, এনজাইটি কমে যায়। তারপর আপনার আধ্যাত্মিক ভাবে প্রত্যেকে যে যে ধর্মাবলম্বী থাকুক না কেন, তার আত্মবিশ্বাস বাড়ে, জীবনের লক্ষ্য প্রত্যেকের স্পষ্ট হয়ে যায়। এখন রেইকির সেশনের ধাপ সমূহ যদি আমরা চিন্তা করি, প্রস্তুতির একটা ব্যাপার থাকে, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা প্রস্তুতি আছে। যেটা একটা আধ্যাত্মিক ব্যাপার, আপনার একটা শান্ত পরিবেশ থাকা লাগবে, আপনার সুগন্ধি যুক্ত চারিদিকে, যেখানে আপনি একাগ্রভাবে, মানে হয় না যে একটা জায়গায় আপনি খুব সুন্দরভাবে বসতে চাচ্ছেন, সেই পরিবেশটা যদি কোলাহল যুক্ত হয় তাহলে কিন্তু আপনি বসতে পারবেন। তো এখানে আপনি প্রার্থনার যে কক্ষটা আছে, আপনি সেই কক্ষেও কিন্তু নিজে করতে পারেন। তারপরে হাতের পজিশন, আসলে 12টা স্ট্যান্ডার্ড পজিশন দেখানো হয়, কিন্তু এখানে যে বিষয়টা আছে আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এই বিষয়টা কি হয়, একটা অ্যাটেনমেন্ট মানে দীক্ষাকরণের একটা ব্যাপার আছে, যেটা হাতে কলমে আপনার এই যে শক্তি চক্রগুলো জাগ্রত করা হয়। তো রেইকির স্তর মূলত প্রথম স্তর আপনার লেভেল 1 বলা হয়, লেভেল 2 বলা হয়, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ বলা হয়। তো যারা থার্ড স্টেজ যায় তারা হচ্ছে মাস্টার বলা হয়, তাদেরকে রেইকি মাস্টার বলা হয়। তো এই যে বিষয়গুলো আছে, এটা এখন এটার জন্য কি কোনো যোগ্যতার প্রয়োজন আছে? যদি বলা হয় একাডেমিক কোনো কোয়ালিফিকেশন লাগবে কিনা, না, এই সকল কোনো কোয়ালিফিকেশন লাগে না রেকি শেখার জন্য। তবে প্রত্যেকের যেমন একটা প্রস্তুতি আছে, এটার জন্য প্রস্তুতি আছে। সব থেকে বড় প্রস্তুতি হচ্ছে নিজের মানসিক প্রস্তুতি, যে আমি এটা শিখবো, আমি শিখতে চাই। তো যদি শিখতে হয় তাহলে এই বিষয়টা যারা অভিজ্ঞ আছেন, যারা এটা চর্চা করেন, তাদের কাছ থেকে যদি আমরা এই অ্যাটেনমেন্টটা নেওয়া হয় এবং সেইভাবে যদি আমরা প্রচেষ্টা করি, তাহলে কিন্তু এটা সম্ভব। তবে বর্তমান সময়ে কিন্তু রেইকি নিয়ে অনেক গবেষণা হচ্ছে, বিভিন্ন পরিসংখ্যান হচ্ছে। তো দেখা যাচ্ছে 2015 সালে এনআইএইচ এর একটা স্টাডি হয়, সেখানে কিন্তু রেইকির মাধ্যমে 68% রোগী এনজাইটি কমিয়েছে। এটা বর্তমান যে এটা যে সায়েন্টিফিক ভাবে প্রুভেন একটা পরীক্ষিত যে চিকিৎসা পদ্ধতি, সেটা কিন্তু এখন আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে। এরপর ধরেন হার্ভার্ড মেডিকেল স্কুল, সেখানে যেটাকে বলা হচ্ছে ক্রনিক পেইন, যেমন রিমোটের আর্থ্রাইটিস, যেটাকে অটোইমিউন ডিজিজ বলা হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু এটা আনকিউরেবল ডিজিজ বলা হয়। তো এই ধরনের যে ক্রনিক পেইন রয়েছে, সেখানে কিন্তু এর কার্যকারিতা প্রমাণিত হচ্ছে। এখন কিছু সতর্কতা আমাদেরকে বুঝতে হবে। আমি তো এর ভালো দিক বলছি, সতর্কতা কি, এটা চিকিৎসার বিকল্প নয়, সহায়ক পদ্ধতি। আপনি যদি সেই পরিমাণে নিজেকে শক্তিশালী করতে না পারেন, আপনি যদি নিজেকে মনে করেন আপনি আজকে ফার্স্ট ডিগ্রি বা আমাদের এই সেশনে আপনি থাকলেন, আপনি বেশ কিছু
ধারণা নিলেন, আপনি মনে করলেন যে না, আমি শিখে ফেলেছি, আমি আগামীকালকে একজন রোগীকে রেকি সেশন দিব, তাকে এনার্জি ট্রান্সফার করবে, সে সুস্থ হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম না, এটা সহায়ক পদ্ধতি। তবে হ্যাঁ, যারা বহুদিন ধরে সাধনা করছে, সে আধ্যাত্মিক স্তরে গিয়েছে, তারা কিন্তু স্পর্শ মাত্রই, তাদের স্পর্শ লাগে না, তারা দূরের থেকে আশীর্বাদ করে দিলেও সুস্থ হয়ে যায়। আপনি দেখবেন অনেক সময় দেখা যায় যে আমরা যারা আধ্যাত্মিক ভাবে বিভিন্ন যারা গুরু থাকেন, তাদের কাছে যে কোনো সমস্যা হলে আমরা তার কাছে বলি যে আপনি একটু দোয়া করে দেন বা একটু প্রার্থনা করে দেন, একটু আশীর্বাদ করেন। দেখেন তাদের বলাতে হ্যাঁ ঠিক হয়ে যাবে, সাথে সাথে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। বিষয়টা কিন্তু সেটা। তো এখন এটা চিকিৎসার বিকল্প না, এটা সবসময় মাথায় রাখতে হবে, এটা সহায়ক পদ্ধতি। গুরুতর রোগের ক্ষেত্রে অবশ্যই আমরা পরামর্শ দিব। তবে যে কোনো রোগের ক্ষেত্রে আপনি যদি এই রেকি চর্চাটা করেন, তাহলে আপনার রোগী দ্রুত আরোগ্য লাভ করবে। আর অপ্রশিক্ষিত ব্যক্তির কাছ থেকে কখনো সেশন নেওয়া যাবে না, কারণ এটা একটা চর্চার বিষয় আছে, একটা সাধনার বিষয় আছে। আর সাধারণত রেকিটা হচ্ছে সার্টিফাইড, আপনার রেকি মাস্টার যারা আছেন তাদের কাছ থেকেই নেওয়া উচিত। তারপরে ধরেন এটা বর্তমানে রেকিটা কিন্তু কোনো ধর্মীয় পদ্ধতি না, এটা একটা বৈজ্ঞানিক মানে বৈজ্ঞানিক ভিত্তিক একটা শক্তি চিকিৎসা, যেটাকে স্পর্শ চিকিৎসা হিসাবে সারা পৃথিবীতে প্রচলিত রয়েছে বর্তমানে। এখন কতদিনে ফল পাবেন, অনেকের একটা কথা আসতেই পারে, এটা স্বাভাবিক যে আমি রেকি সেশন দিলে আজকে কি আমি সুস্থ হয়ে যাব? না, আপনার কোনো ক্ষেত্রে 3 থেকে 5 দিন সেশন নেওয়া লাগতে পারে। এই 3 থেকে 5 দিন যদি আপনি সেশন নেন, তাহলে আপনার শরীরে কিছু পরিবর্তন আসতে পারে। এই যে সেশনটা, এই সেশনটা এখন আপনি যদি মনে করেন যে না, আপনি আপনার আরোগ্যের জন্য যদি আপনি দেখেন, আপনার হাতটা দুইটা আপনি যদি কাছে নিয়ে যদি হালকা হালকা করে আপনি আঙ্গুলটা নাড়ান, এভাবে যদি আপনি চিন্তা করেন, আপনি দেখবেন যে একটা অনুভব পাচ্ছেন, আপনি একটা এনার্জি পাচ্ছেন। আপনি আরো সহজভাবে যদি আপনার দুইটা হাত যদি ডলা দেন, তাহলে দেখবেন যে দুটো হাতই গরম হয়ে যাচ্ছে। এই যে ঘর্ষণের মাধ্যমে আমাদের মধ্যে রয়েছে তাপ শক্তি, এইটাকেই কিন্তু আপনাকে আরেকটু মানে শক্তিকরণ একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে, রেকির মাধ্যমে এটাকে জাগ্রত করা হয়। এখন এটা জাগ্রত করতে গেলে আপনাকে প্রথমেই যেটা করতে হবে, 5টা কথা আপনাকে প্রতিদিন আপনাকে এটা কি করতে হবে, নিজেকে বলতে হবে। কি কথা? সেই কথাটাই কিন্তু আমি আপনাদের সামনে বলছি, এবং আপনারা এটা একটা স্ক্রিনশটও দিয়ে রাখেন, যদিও বা আমি পিডিএফটা দিয়ে দিব, কিন্তু এটাই কিন্তু মূল, এই কথাটাই মূল। দ্য 5 প্রিন্সিপাল অফ রেকি জাস্ট ফর টুডে। দেখেন ডক্টর মিকা বিবিসি তিনি কিন্তু খুব সহজভাবে অনুশীলনের জন্য 5টা নীতি প্রবর্তন করেছিলেন, যা আমাদের দৈনন্দিন জীবনের শান্তি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই নীতিগুলো কেবল আমাদের নিরাময়, যে রোগেই থাকে না সেটা নিরাময়ের যে শুধুমাত্র হাতিয়ার বলবো না, এটা আমাদের একটি সুখী ও পরিপূর্ণ জীবনের পথপ্রদর্শক। এই নীতিগুলো আজকের থেকে আপনারা যদি মানতে পারেন, আপনাদের প্রত্যেকের জীবনে একটা আমূল পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। প্রথমে কি আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট ফর টুডে আই লিভ ইন দ্য অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। তাহলে এখন আজকের জন্য কি করব না, আমি রাগ করব না। তাহলে রাগ আমাদের মানসিক ও শারীরিক শান্তির জন্য ক্ষতিকর। এই নীতি আমাদের বর্তমান মুহূর্তে শান্ত থাকতে এবং রাগ পরিহার করতে উৎসাহিত করে। বিষয়টা কিন্তু আপনি যে দেখেন, আপনি যদি নিজেকে নিজে প্রমিস করেন, আপনি নিজের কাছে আপনি প্রতিজ্ঞা করছেন, প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন যে আজকের জন্য আমি কি করব না, আমি রাগ করব না, কোনো অবস্থাতে আমি রাগ করবো না, কেউ আমাকে রাগাতে পারবে না। তারপরে কি দ্বিতীয়টা হচ্ছে জাস্ট ফর টুডে ডু নট ওয়ারি। তাহলে দেখেন আজকের জন্য কোনো প্রকার চিন্তা করব না। উদ্বেগ ও চিন্তা আমাদের শক্তি কেড়ে নেয়, আমাদের বর্তমানে আমরা যে আনন্দে থাকতে পারতাম সে আনন্দ থেকে আমাদের দূরে রাখে। এই নীতিটা যদি আমরা পালন করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতের জন্য অতিরিক্ত চিন্তা করে আপনি যদি একটু চিন্তা করেন, দেখেন আমরা সব সময় কি করি, আমরা হয় অতীত নিয়ে যেটা ঘটে গেছে সেটা কল্পনা করে আমরা কষ্ট পাই,
আর না হলে ভবিষ্যতের জন্য চিন্তা করে বর্তমান সময়টা আমরা কষ্ট করছি। কিন্তু জীবনটা তো এখানেই চলে গেল, আমাকে উপভোগ করতে হবে। আমার যে আজকের যে দিনটা চলে যাচ্ছে, এই দিনটাকে আমি যদি আজকে উপভোগ করি, এটাকে যদি সর্বোচ্চ ভাবে আমি কাজে লাগাই, তাহলে আজকের বর্তমানে থেকে আমার ভবিষ্যৎটা বিনির্মাণ হয়ে যাচ্ছে। তো এই বিষয়টাই কিন্তু প্রত্যেকটা মানুষ, এই পৃথিবীতে যারা আছে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা মহামানব রূপে আমরা জন্মগ্রহণ করে থাকি। আমরা কিন্তু প্রত্যেকে বিজয়ী বীর। আপনি দেখেন আমরা মায়ের গর্ভে অর্থাৎ পিতার দেহে শুক্রাণু যখন গিয়েছিল, তখন মাতৃগর্ভে যে লড়াইটা হয়েছিল, প্রথম যে রেসটা আমরা জিতেছিলাম, সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল কত? লক্ষ লক্ষ। এই লক্ষ লক্ষ আমাদের সাথে যারা প্রতিযোগিতায় ছিল তারা হেরে গেছে, তাদের থেকে হারিয়ে আমরা বিজয়ী হয়েছি। সেই জন্য আপনি আজকে জীবিত। তো এই যে আমাদের এই যে বিষয়টা, এখন এইখান থেকে আপনাকে চিন্তা করতে হবে। উদ্বেগ, চিন্তা, আসলে এই চিন্তা বা কোনো বিষয়টা নিয়ে যদি আমি উদ্বিগ্ন হই, আসলে কি সেটা কোনো সমাধান আসবে? আসবে না। তাহলে আমার চিন্তা করার দরকারটা কি? সেই জন্য ডক্টর মিকাইল রিশি তিনি বলছেন, জাস্ট ফর টুডে ডু নট ওয়ারি। অর্থাৎ অনেক দিনের কথা বলা দরকার, তুমি 2-3 দিন দরকার, শুধু একটা দিনে তুমি এই দায়িত্ব নাও। একটা দিনের দায়িত্ব নাও যে আজকের জন্য আমি কখনো উদ্বিগ্ন চিন্তা করব না, এটুক বলতে হবে। এরপরে কি? জাস্ট ফর টুডে ডোন্ট টু বি অ্যাংরি। তাহলে আমাদের কি হবে না? রাগ হওয়া যাবে না। এরপরে ধরেন জাস্ট ফর টুডে টু বি গ্রেটফুল। তো দেখেন, এই যে গ্রেটফুল, আমাদের জীবনে যা কিছু ভালো আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার ইতিবাচক মানসিকতা থাকতে হবে আমাদের, ঠিক আছে? আমাদের এই যে ইতিবাচক মানসিকতা অর্থাৎ গ্রেটফুল যদি থাকে, দেখেন আই উইল নট বি অ্যাংরি। আমরা বিভিন্ন সময় দেখেন রাগের কারণেই আমরা আমাদের যে বিষয়টা আমরা পেয়েছিলাম সেটা হারিয়ে ফেলি। এই নিয়ে একটা ছোট্ট একটা গল্প বললে আপনাদের হয়তো অসুবিধা হবে। একটা সুইমিং পুল, সেই সুইমিং পুলে একটা ধনী লোক তার কন্যাকে বিয়ে দিবে। এখন পাত্র খুঁজছে, এখন সাহসী পাত্র দরকার। তো সকল যারা ছেলেরা আছে তাদের একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা এই যে যে এই সুইমিং পুল পার করতে পারবে তার সাথে তার মেয়ের কন্যার বিয়ে দিবে। এখন খুব ভালো কথা, সবাই তো রাজি। এবার সবাই সুইমিং পুলের কাছে গেছে। এখন কিছুক্ষণ পরে বলল কি, এই সুইমিং পুলের নিচে কুমির আছে, দুটো কুমিরের যে প্লাস্টিকের বিভিন্ন কুমির থাকে না, সেভাবে কুমির কিন্তু নিচে ফেলানো রয়েছে। এবার ওই দেখে আর কেউ সাহস করে না। এবার একজন ব্যক্তি পিছন থেকে একটা সুন্দর যুবককে ধাক্কা দিয়ে ফেলে দিছে। এখন ধাক্কা দেওয়ার সাথে সাথে সে কি করছে, দ্রুত সাঁতার কেটে ওই পারে গেছে এবং উঠে গেছে। উঠে যাওয়ার পরে তো সবাই বাহবা দিচ্ছে, এই তো দেখো, এই তো দেখো, এই এতগুলো লোকের মধ্যে এই একমাত্র প্রকৃত বীর। এখন সে উঠার পরে সে কি চিন্তা করতেছে, আরে রাখেন রাখেন, আগে বলেন আমাকে কে ধাক্কা দিল। মানে সে কিন্তু সম্পূর্ণ মেয়েকে পেয়ে গেছিল, তার অর্ধেক তার সম্পদও দিয়ে দিবে, মানে জামাইকে তার সম্পদ দিয়ে দিবে, মেয়ে দিবে, মেয়ের সাথে তার সম্পদ দিয়ে দিবে। শুধু একটা পরীক্ষা ছিল, কিন্তু সে সম্পূর্ণটা জেতার পরেও শুধুমাত্র সে একটা কথা বলে যে আমাকে কে ধাক্কা দিছে সেটা আগে বলেন, তার আগে আমি বিচার করে নিই। তো তার মানে কি, সে লাভ দিছিল না, তাকে ধাক্কা মারা হয়েছিল বিধায় সে ওটা করছে। এই জন্য তাকেও ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়, তাকে আর তার কন্যাও দেয় না এবং তার যে ধন সম্পদ ছিল সেটাও দেয় না, কিন্তু সে সম্পূর্ণটা কিন্তু পেয়ে গেছিল। অর্থাৎ সবাই বাহবা দিচ্ছিল, তাকে ফুলের মালা পরাবে, এই সময় কিন্তু সে ওটা বাদ দিয়ে দিল। তাহলে কি আমাদের রাগ আমাদের ক্ষতি করে থাকে। এরকম আমাদের যদি চিন্তা করা হয়, আমাদের সমগ্র জীবনে আমাদের এরকম অনেক অপরচুনিটি আমরা পেয়ে থাকি যেগুলো হয়তো আমাদের রাগের কারণে আমরা হারিয়েছি। তো আই উইল বি অনেস্ট টু মাই ওন সেলফ। এখন এখন যে বিষয়টা, এই অনেস্টিটা খুবই গুরুত্বপূর্ণ। সততা ও নিষ্ঠার সাথে কাজ করা আমাদের আত্মসম্মানকে যেমন বাড়ায়, তেমনি তেমনি আমাদের জীবনের সাফল্য নিয়ে আসে। আমরা যে প্রফেশনেই থাকি না কেন, আমরা সেখানে সৎ থাকবো। আর একটা কি,
আই উইল রেসপেক্ট অল লিভিং বিং। তাহলে আজকের জন্য অন্যের প্রতি সদয় হও। এইখানে এই বিষয়টাকে যদি আমরা বলে থাকি, সকল জীবের প্রতি সহানুভূতি ও দয়া প্রদর্শন করা আমাদের একান্ত কর্তব্য। এটা কি হয়, আমাদের মধ্যে ভালোবাসা ও সংযোগের অনুভূতি জাগায়। এখন আপনি একটা মানুষ, আপনি একটা প্রাণীকে হত্যা করবেন না, এই হত্যা করার কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে ভালোবাসার কথা। আপনি একটা প্রকৃতির একটা যে কোনো জীবকে আপনি ভালোবেসে দেখেন, একটা ছোট একটা পাখি পড়ে গেছে, আহত হয়েছে, সেই পাখিটাকে আপনি শুশ্রূষা দেন, তাকে সুস্থ করেন, তার মধ্যে সহানুভূতি দেখান, তারপর দয়া প্রদর্শন করেন। অর্থাৎ আপনি একটা দিনের জন্য নিজেকে যদি মনে করেন আজকের দিনে আমি কারোর প্রতি কোনো হিংসাত্মক কোনো মনোভাব রাখবো না, কাউকে একটা কটু কথা বলবো না, কাউকে খারাপ কথা বলবো না, এই যে বিষয়টা আছে, অর্থাৎ আমরা সুখে গ্রহণ করবো। এক কথা যদি পাঁচটাকে একবারে নিয়ে আসি, সেটা হচ্ছে আমরা সুখে গ্রহণ করব, কুকে বর্জন করব। অর্থাৎ সকল প্রকার সুখ এখন সেটা আমাদের গ্রহণীয়, আর কু সেটা আমাদের বর্জনীয়। এখন এইভাবে যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে আমাদের যে প্রথম স্তর, অর্থাৎ এইভাবে আপনাকে করতে হবে 21টা দিন। যদি আপনি এই তথ্যটা নেন, এই তথ্যটা নেওয়ার পরে যদি আপনি এটা মানতে পারেন, তার মধ্যে আপনার ভিতরেই একটা শক্তি অলরেডি জাগ্রত হবে, এবং সেই আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আপনি প্রথম স্তরে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সোদেন রেকি লেভেল ফার্স্ট অনে আপনি কি করলেন, আপনি অংশগ্রহণ করলেন। এবার এই রেকির ফার্স্ট স্টেপ থেকে আপনাকে এরপরে হচ্ছে অ্যাটুনমেন্টের একটা বিষয় আসে, কারণ এরপরে হচ্ছে আপনার সেই শক্তি, অর্থাৎ আপনি এই তথ্যগুলো যদি আপনি নিজে না মানতে পারেন, তাহলে আপনি নিজেকে সেই পাত্র করতে পারলেন না, নিজেকে আগে পাত্র করতে হবে। এইটা যদি করা হয়, এর পরের যে বিষয়টা আসে, অর্থাৎ আমরা যদি এই কোনো একটা ব্যক্তি যখন এই বিষয়টা, অর্থাৎ এই 5টা কথা, তার প্রিন্সিপাল যদি সে মনে প্রাণে 21টা দিন মানে, তাহলে সে সেই যোগ্যতা অর্জন করছে। সেই যোগ্যতা অর্জন করার পরে তাকে দীক্ষা আর সুযোগ আসে। এরপরে যারা রেকি মাস্টার আছে তারা তাকে দীক্ষা প্রদানের মাধ্যমে কিছু সিম্বল দিয়ে থাকে, যেমন রেকি সিম্বলের মধ্যে চকুরে, যেটা হচ্ছে শক্তির একটা প্রতীক বলা হচ্ছে। এরপরে আপনার সেই হেই কি, এটা একটা প্রতীক চিহ্ন, এই চিহ্ন দিয়ে সে মানুষকে কিভাবে সুস্থতা দিবে। তারপরে হনসা জোসোনেন। তো এই যে বিভিন্ন প্রতীকের নাম বললাম, এই প্রত্যেকটা প্রতীক রয়েছে, সেগুলো আমি দেখাবো। তো দেখা যাচ্ছে এই সাথেই কিন্তু আপনার এবার হচ্ছে শক্তিপাতের যে কথাটা বললাম, দেখেন শক্তিপাত মানে আপনার দীক্ষা বা একটা শক্তি আপনার শরীরে কুণ্ডলিনী, আমাদের প্রত্যেকের শরীরে 7টা শক্তি রয়েছে। এই যে 7টা শক্তি রয়েছে, এই 7টা শক্তি পুঞ্জকে আপনার রেইকিতে একজন রেইকি মাস্টার তিনি কি করেন, শক্তি প্রয়োগের মাধ্যমে তার ভিতরে সেই শক্তিটা প্রদান করে থাকেন। তো দেখা যাচ্ছে এর মাধ্যমে আমাদের শরীরে যে 7টা চক্র রয়েছে, আপনি দেখেন এখানে একদম নিচে যে শক্তি স্তর রয়েছে, এবং যতগুলো আপনার রেকি যারা প্র্যাকটিস করে সনাতন ধর্মের এই বিষয়টাকে অনেকে গ্রহণ করেছে, অনেকের কাছে যদি মনে হয় অনেকে এটাকে বাদ দিয়ে চলে। তো বিষয়টা এরকম যে আমাদের শরীরের প্রত্যেকটার মধ্যে একটা কম্পাঙ্ক রয়েছে, একটা হার্স রয়েছে। তো এই যে কম্পাঙ্ক বা শারীরিক ভাবে যদি আমরা চিন্তা করি, সেখানে এই যে শক্তিপুঞ্জটা এটা মূলাধার বলা হয়, মূলাধার চক্র, তারপরে হচ্ছে এটা স্বাধিষ্ঠান চক্র, তারপরে এটা মণিপুর চক্র, তারপরে এটা অনাহত চক্র, এরপরে এটা বিশুদ্ধি চক্র, আজনা চক্র, এবং এটা সহস্রার চক্র। এই প্রত্যেকটা চক্রে একটা আলাদা আলাদা শক্তি রয়েছে। আপনি এটা দেখলে বুঝবেন, যখন আপনার রংধনু, অর্থাৎ বৃষ্টির পরে যখন প্রথম সূর্যকিরণ পড়ে, তখন রংধনুতে যে রংগুলো থাকে, এই প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের সেই রংটা রয়েছে, এবং আমাদের এই শরীরের মধ্যে এই প্রত্যেকটা যেখানে শক্তি স্তর রয়েছে, এই শক্তি স্তরের কিন্তু আলাদা শক্তি থাকে। তো আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই ভিডিওটা দেখলে অনেকটা বিষয়টা উপলব্ধি করতে পারবেন।
पहला है मूलाधार चक्र यानी रूट चक्र। यह चक्र रीढ़ की हड्डी में एवं गुदा से लगभग 4 अंगुल ऊपर होता है। यह भौतिक शक्ति का सृजन करता, मजबूती, संपन्नता का केंद्र है। इस चक्र की खराबी से हड्डी संबंधित रोग, दमा, एलर्जी, कैंसर आदि रोग होते हैं। अगर यह चक्र कम सक्रिय हो तो खिन्नता, उदासी, चिंता, परेशानी होती है। दूसरा है स्वादिष्ठान चक्र यानी हारा चक्र। यह नाभि से लगभग 3 इंच नीचे एवं मूलाधार चक्र से 2 अंगुल ऊपर पेड़ों के पास स्थित होता है। यह काम शक्ति का केंद्र एवं अहम का परिचायक है। इससे संबंधित अंग कॉर्नर ग्रंथि, प्रजनन अंग दोनों पैर हैं। इस चक्र में किसी प्रकार की खराबी आने से कफ, खांसी, श्वास, मूत्र रोग एवं आर्थराइटिस हो जाता है। इस चक्र के सक्रिय होने पर व्यक्ति क्रियाशील एवं रचनात्मक कार्य करता है। तीसरा है मणिपुर चक्र यानी सोलर प्लेक्स चक्र। इसका स्थान नाभि से ऊपर स्थित है। यह ऊर्जा का केंद्र है और बुद्धि, शक्ति, वीरता, साहस का प्रतीक है। यह चक्र शरीर के तापमान को नियंत्रित करता है। इससे संबंधित अंग लिवर, अमाशय, पित्ताशय, पाचन संस्थान है। इस चक्र की खराबी से पाचक तंत्र, मधुमेह, अल्सर, पीलिया, हृदय रोग आदि होते हैं। चौथा है हृदय चक्र यानी हार्ट चक्र। वृक्क स्थल के मध्य में और हृदय के समीप होने से इसे हृदय चक्र कहते हैं। इसे अनाहत चक्र भी कहते हैं। यह चक्र निश्चल, प्यार, करुणा, दया, अपनापन, भाईचारा, आध्यात्मिक विकास, भक्ति, साधना एवं प्रेम का प्रतीक है। हमारे ऋषि मुनियों ने भी इस चक्र को जागृत करने पर विशेष जोर दिया है, क्योंकि प्यार, करुणा, दया के बिना आध्यात्मिक विकास नहीं हो सकता। इसी से संबंधित अंग है थाइमस ग्रंथि, हृदय, लिवर, फेफड़े व रक्त प्रवाह। मणिपुर चक्र और हृदय चक्र दोनों एक दूसरे के पूरक हैं। मणिपुर चक्र की कोई भी खराबी हृदय चक्र को प्रभावित करती है। हृदय रोग से संबंधित व्यक्ति का मणिपुर चक्र भी खराब होता है। शरीर के पीछे हृदय चक्र अति महत्वपूर्ण है। अगर हम हृदय रोग, फेफड़े, तपेदिक आदि में पीछे से रेखी देंगे तो रोग को नियंत्रित किया जा सकता है। पांचवा है विशुद्ध चक्र और चक्र। यह चक्र गर्दन के नीचे होता है या थायराइड और पैराथायराइड ग्रंथि के पास स्थित होता है। यह हमारे संचार एवं अभिव्यक्ति का केंद्र है। यह जीवाणुओं से शरीर की रक्षा करता है। इस चक्र पर ध्यान लगाने से वाणी की सिद्धि प्राप्त हो जाती है। इस चक्र की खराबी से गले में खराबी, दमा, मोटापा, अधिक दुबलापन आदि रोग हो जाते हैं। छठा है आज्ञा चक्र यानी थर्ड आई। यह चक्र मस्तक पर दोनों बाहों के मध्य में स्थित है। इसे तीसरी आंख, थर्ड आई भी कहते हैं। यह हमारे अंतर्ज्ञान का केंद्र है। इस चक्र पर ध्यान लगाने से विवेक, बुद्धि जागृत होती है। सभी चक्रों पर अलग अलग ध्यान करने से जो उनके फल प्राप्त होते हैं, वे सभी फल इस चक्र पर ध्यान लगाने से भी प्राप्त हो जाते हैं। आंखें और निचला मस्तिष्क इस चक्र में खराबी आने पर प्रभावित होता है। आज्ञा चक्र पर रेखी देने से आश्चर्यजनक रूप से शरीर को शक्ति मिलती है। और सातवां है सहस्त्रार चक्र यानी ब्रह्म चक्र यानी क्राउन चक्र। सिर के ठीक ऊपर मध्य में जहाँ पर छोटे बच्चों का तालु नरम होता है, वह स्थान सहस्त्रार चक्र कहलाता है। यह दिव्य ज्ञान एवं अध्यात्म की उच्चतम अवस्था का केंद्र है। इस चक्र की मदद से पूरे शरीर को ऊर्जा दी जा सकती है। ऊपरी दिमाग व पीनियल ग्रंथि तथा आंखें इस चक्र से संबंधित हैं। यह कुंडलिनी ऊर्जा का अंतिम पड़ाव है। शरीर के पूर्ण स्वास्थ्य के लिए इस चक्र का स्वस्थ रहना बहुत जरूरी है। इस चक्र पर मध्य से रेखी ना देकर बराबर यानी साइड में हाथ रखकर रेखी देते हैं।
इन 7 चक्रों को बताने का अभिप्राय यह है कि मनुष्य में यदि कोई शारीरिक अथवा मानसिक बीमारी आती है तो इन्हीं चक्रों पर रेकी से इलाज किया जा सकता है। তো এখানে জাস্ট ইন্ডিয়াতে আপনার বহুল প্রচলিত রয়েছে, অনেকে যেহেতু আমার এক মাস্টার রয়েছেন, তো প্রত্যেকের রেকি আসলে রেকির অনেক গুরু থাকে। বাংলাদেশেও আমার রেকি গুরু ছিল, তাদের কাছ থেকে বেশ কিছু জিনিস শিখেছিলাম এবং ইন্ডিয়ার থেকেও আমার বেশ কিছু জিনিস শিখা হয়েছে। এবং রেকির জন্য কিন্তু আপনার লামাতে যারা আছেন তিব্বতে, তারা বেশ প্রসিদ্ধ এবং তাদের রেকি পাওয়ার, হিলিং পাওয়ারটা অনেক বেশি, এটা অনেকেই বলে থাকে। তো মূল বিষয়টা হচ্ছে কি, আমাদের ভিতরে সেই শক্তিটাকে জাগ্রত করতে হবে। এখন আমরা এটাকে সায়েন্টিফিক্যালি নিয়ে যাই, তাহলে এটা একটা ধারণা, অর্থাৎ আপনি যে ধর্মের হন সেই ধর্মের অনুসারে, আপনার যেমন ইসলামিক ধর্মে রয়েছে নূরে ইলাহি, তাহলে আপনার তখন কি নূরে ইলাহির যে বিষয়টা, ওইখানে যে বিষয়গুলো বলা হচ্ছে সেটা আমরা নিব। এবং এখন যেটা বলবো সেটা হচ্ছে আমার সায়েন্টিফিক্যালি দেখেন, আমাদের চেয়ারম্যান স্যার অ্যাটমিক হ্যাবিটস এর উপরে বেশ কিছু কি করেছিলেন, ক্লাস নিয়েছিলেন। কয়টা ক্লাস নিয়েছিলেন কেউ কি বলতে পারবেন অ্যাটমিক হ্যাবিটের উপরে? যদি বলতেন। 5টি। 5টি বলা হয়েছিল, কিন্তু ক্লাস কিন্তু হয়েছিল মোট 6টি। অ্যাটমিক হ্যাবিটস এর উপরে 6টা ক্লাস হয়েছিল। এখানে বলা হচ্ছে টাইনি চেঞ্জেস রিমার্কেবল রেজাল্টস, অর্থাৎ ছোট ছোট পরিবর্তন উল্লেখযোগ্য ফলাফল নিয়ে আসে। এবার এর মূল উদ্দেশ্যটাকে আমাদেরকে মূলত বুঝতে হবে। মূল উদ্দেশ্যটা হচ্ছে এই, আমরা আমাদের ভিতরে পজিটিভ এনার্জিকে বাড়াবো এবং সেই বাড়ানোর পরে আমরা নিজেকে সুস্থ করবো এবং অপরকে সুস্থ করবো, এইটুকু হচ্ছে মূল বিষয়। এখন এটার জন্য আপনাদেরকে 21 দিনের যে পিউরিফিকেশন প্রসেস, এই যে পিউরিফিকেশন, আমাদের এটাকে পিউরিফিকেশন করতে হবে। পিউরিফিকেশনের জন্য আমি মনে করি আমাদের অ্যাটমিক হ্যাবিটস এর যে আমাদের স্যার যে 6টা সেশন নিয়েছিলেন, সেই সেশন গুলো আপনাকে কাজে দিবে। সেই অ্যাটমিক হ্যাবিটস এর 6টা সেশনে কিন্তু আমরা 20টা লার্নিং দিয়েছিল। এবং এই যে আলোচনাটা হয়েছিল অ্যাটমিক হ্যাবিটস এর প্রথম কত তারিখে আলোচনা হয়েছিল, কেউ কি বলতে পারবেন? এখানে তো অনেকেই আমার মনে হয় আপনারা করেছেন, যদি কেউ বলতে পারে। এই স্লাইডটা আপনার অ্যাটমিক হ্যাবিটস এ আমাদের চেয়ারম্যান স্যার দিয়েছিল, তার ওখান থেকে আমি নিয়েছি। এখানে দেখেন স্যার 17ই সেপ্টেম্বর 2024, অর্থাৎ 24 সালের 17ই সেপ্টেম্বর স্যার এই আলোচনাটা রেখেছিলেন, মানে ছোট্ট অভ্যাস বড় পরিবর্তন। তো এটা মূলত স্যার বলেছিলেন 5 দিনের সার্টিফিকেট কোর্স বলা হয়েছিল, এই জন্য আপনি 5 দিন বলেছেন, ধন্যবাদ। তবে স্যার দেখলো যে 5 দিনে আসলে সম্পূর্ণ হচ্ছে না, তিনি আরো একটা সেশন নেন 6 দিন, মোট 6টা সেশন তিনি নেন। তো এখানে দেখেন সাকসেস ইজ অ্যান এগ্রিগেশন অফ স্মল উইনস। তো আমাদের এখানে যে 20টা পয়েন্ট স্যার বলেছে, তা আমরা কি করব, এই 20টা পয়েন্টকে কাজে লাগাবো। এরপরে ধরেন আমরা যদি আরেকটু ভালোভাবে এই রেকি যে সেশন গুলো নিতে চাই, তাহলে আপনাকে অবশ্যই কোনো না কোনো রেকি মাস্টার আপনার যাকে ভালো লাগে তাকে আপনাকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার পরে তার কাছে যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কারণ এটা হাতে কলমে শেখার অনেক কিছু আছে। এটা আমরা অনলাইনে যতটুকু দেওয়া সম্ভব আমি সেটা আলোচনা করলাম। এরপরে কি হয়, ওইখান থেকে শেখানো হয় হচ্ছে বিভিন্ন সিম্বল, অর্থাৎ দীক্ষা বা অ্যাটেনমেন্ট বলা হচ্ছে, এটা সায়েন্টিফিক্যালি দেওয়া হয়। এখানে আপনাকে এরপরে কি রেকি মাস্টার তিনি কি করেন, আপনাকে আপনার সামর্থ্য অনুসারে কিছু সিম্বল দিয়ে থাকে। এই যে সিম্বল গুলো আছে, প্রত্যেকটা সিম্বলের এক একটা অর্থ রয়েছে, এক একটা শক্তি রয়েছে। যেমন প্রথম বললাম চকুরে বললাম, এই যে চকুরে বলা হচ্ছে সাইহে কি বলেছিলাম, এই যে সাইহে কি, ঠিক আছে। এই যে প্রত্যেকটা সিম্বল, এই সিম্বল গুলো কিন্তু আলাদা আলাদা অর্থ রয়েছে। এই অর্থগুলো আমাদেরকে জানতে হবে অবশ্যই। এটা আপনার হাতে কলমে, এই জিনিসটা অনলাইনে হয় না, এটা হাতে কলমে হয়। কারণ এক একজনের সামর্থ্য অনুসারে রেকি মাস্টার তার যাকে যোগ্য মনে করেন তাকে এক বা একাধিক সিম্বল প্রদান করে থাকেন।
তো এখানে 28টা প্রতীক আছে। তো এই 28টা প্রতীক যদি আমাদেরকে পেতে হয়, তার আগে আমাদের কে কি করতে হবে, আমাদেরকে নিজেদের ওই অ্যাটমিক হ্যাবিটস এ চলে আসতে হবে। সেখানে কি করব আমরা, হাউ টু স্টে মোটিভেট অ্যান্ড ফোকাসড অন ইয়োর গোলস আনটিল ইউ অ্যাচিভ দ্যাট। তো আমাদের চেয়ারম্যান স্যার যে কথাটা বলছেন, আমাদের অ্যাটমিক হ্যাবিটস এর জ্ঞানটা এখন কাজে লাগাতে হবে। অর্থাৎ সেট এ রিয়েলিস্টিক গোল, আপনি এটা কতদিনে নিজে এটা শিখতে চাচ্ছেন সেটা আপনাকে বলতে হবে। এবার বলার পরে আপনি কি করবেন, 2 নম্বরে কি করতে হবে, রাইট ডাউন ইউর গোলস, তারপরে ক্রিয়েট এ প্ল্যান অফ অ্যাকশন, এরপরে ফাইন্ড এ সাপোর্ট সিস্টেম, চিন্তা করতে হবে, টেক ইট অন ডে এট এ টাইম, আপনাকে চিন্তা করে তারপরে নিজেকে রিওয়ার্ড দিতে হবে, রিওয়ার্ড ইউরসেলফ অ্যালং দ্য ওয়ে। তারপরে স্টে পজিটিভ হিসেবে আপনি কাজ করবেন। যদি আপনি এটা কাজ করেন তাহলে কি হবে, আপনি জানতে পারবেন যে এই কি কোনো জাদু নয়, এটি মন, আত্মা ও শরীরকে এক সূত্রে বাঁধার একটা উপায়। তো আমি আজকে যেটা আলোচনা করলাম, রেকি একটি জাপানি বিকল্প চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে শরীরের ভেতরের শক্তি অর্থাৎ লাইফ ফোর্স এনার্জিকে সক্রিয় করে রোগ নিরাময় করা হয়। আর যারা বিশ্বাস, মানে এখানে আপনারা অনেকে আছেন এটা বিশ্বাস করবেন বা যেটা আমাদের প্রত্যেকের নিজ নিজ ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে, যারা বিশ্বাস ও নিয়মবর্তিতার সঙ্গে চর্চা করেন তাদের জন্য এটি অসাধারণ ফলদায়ী হতে পারে বলে আমি মনে করি। এবং এটা নিয়ে আগামীতে যদি আরো সেশন থাকে, কিন্তু সেটা হবে ওয়ার্কশপে, আমরা লাইভ সেশন নিতে পারি, সেখানে আমাদের চেয়ারম্যান স্যার থাকতে পারেন যদি তিনি আসেন, বা আমাদের কোনো রেকি মাস্টারকে আমরা সাথে রাখতে পারি, নিয়ে আমরা লাইভ সেশন করতে পারি কিনা এটা নিয়ে আপনাদের সাথে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো গত সেশন থেকে আরেকটু গভীরভাবে আজকে আলোচনার চেষ্টা করেছি। আপনাদের যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।